বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক। সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে তারেক রহমান। এনসিপির প্রার্থীরা কে কোন আসনে নির্বাচন করছেন? ফাঁকা ৩২ আসনে যাদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন। খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরের দিন রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা জানাজা অনুষ্ঠিত হয়। পরে গার্ড অফ অনার দেওয়ার পর জিয়া উদ্যানে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি খালেদা জিয়ার মৃত্যু নিয়ে একটি স্মৃতিচারণ করেন। শনিবার রাতে মুশফিকুল ফজল আনসারি নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজার দিনের স্মৃতিচারণ করেন। ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারি লেখেন, বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক প্রগতির নির্মাতা, সংসদীয় গণতন্ত্রের রূপকার বেগম খালেদা জিয়ার স্মৃতিতে জাতীয় সংসদ প্রাঙ্গণে সকল মত ও পথের মানুষের অংশগ্রহণে একটি সার্বজনীন ঐতিহাসিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে, যা এই মহান নেত্রীর প্রতি জাতির প্রাপ্য ও ন্যায্য সম্মান। একই সঙ্গে বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় ওয়াশিংটন ডিসিতেও যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের অংশগ্রহণে একটি স্মরণসভা আয়োজন করতে পারা আমার জন্য গভীর গৌরব ও তৃপ্তির বিষয়। মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানিয়ে তিনি লেখেন, আমি এই মহান নেত্রীর জানাজায় শরিক হতে পেরেছি। বারবার মনে হচ্ছিল যদি মেক্সিকোতে আমার কর্মস্থলে থাকা অবস্থায় এই মর্মান্তিক সংবাদটি পেতাম তাহলে হয়তো জানাজার আগে দেশে পৌঁছাতে পারতাম না। আল্লাহর অশেষ কৃপায় সে সময় আমি পবিত্র মক্কায় অবস্থান করছিলাম, ফলে যথাসময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হয়। এয়ারপোর্ট থেকে সংসদ ভবনে যাওয়া পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। সংসদ ভবনে পৌঁছে দেখি তখনও ম্যাডামের লাশ শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে রাখা। ভেতরে প্রবেশের চেষ্টা না করে সেখানে উপস্থিত অনেক পরিচিত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সিদ্ধান্ত নিই পায়ে হেঁটেই লালমাটিয়ার দিকে জানাজার নির্ধারিত মঞ্চের দিকে রওনা হব। মঈন ভাই সহ অনেকে গাড়িতে যাওয়ার বিষয়ে জানালেও মনে হলো বাইরে থেকে এসে হঠাৎ করে নির্ধারিত বাসে উঠে যাওয়াটা ভালো দেখাবে না, তাই হেঁটেই যাত্রা শুরু করি। সঙ্গী হিসেবে পেয়ে যাই এসএসএফের ম্যাডামের সময়কার প্রাক্তন মহাব্যবস্থাপক জেনারেল ফাতমি আহমেদ রুমি ও তার কয়েকজন সহকর্মী, গানম্যানের দায়িত্বে থাকা জাভেদ, চাচাতো ভাই আকিব ও মান্নান। কিছু দূর যেতেই আমরা লক্ষ মানুষের স্রোতে মিশে যাই। একসময় হারিয়ে যায় সব সঙ্গী সাথী। মানুষের প্রচণ্ড চাপে দম বন্ধ হওয়ার উপক্রম হয়, অথচ বিস্ময়করভাবে এমন ভিড়ের মাঝেও মানুষ আমাকে চিনতে পেরে জায়গা করে দেওয়ার চেষ্টা করে। মানুষের এই ভালোবাসা আমাকে গভীরভাবে আবেগ আপ্লুত করে। মুশফিক লেখেন, এইভাবেই কোনো রকমে পৌঁছে যাই মূল মঞ্চের কাছাকাছি, কিন্তু সেখানে ভিড় এতটাই মারাত্মক ছিল যে ধাক্কাধাক্কিতে এক পর্যায়ে নিচে পড়ে যাই। এ সময় আমার চাচাতো ভাই আকিব কোথা থেকে ছুটে এসে চিৎকার করে আমাকে তুলতে চেষ্টা করে। হারিয়ে যায় মাথার টুপিটাও। একজন উপদেষ্টার গাড়িও তখন মানুষের স্রোতের ভেতর সামনে আগাতে থাকে। ঠিক তখনই পিজিআরের দায়িত্বরত কয়েকজন আমাকে কর্ডন করে ফেলেন। সঙ্গে সঙ্গে এসএসএফের একজন অফিসার এগিয়ে এসে আমাকে মূল মঞ্চের দিকে প্রবেশ করান। বেশ কিছুক্ষণ পর জানাজার নির্ধারিত স্থানে ম্যাডামের লাশ এসে পৌঁছায়। প্রবল আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকি যদি লাশবাহী কফিনটি কাঁধে নেওয়ার সৌভাগ্য হয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কফিনের কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই সামনে পৌঁছাতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি আনসারি ভাই আসেন বলে তিনি কিছুটা পেছনে সরে আমাকে কফিনে স্পর্শ করার সুযোগ করে দেন। এরপর যুক্তরাজ্যের কামাল উদ্দিন ও মিয়া নূর উদ্দিন অপু এমনভাবে সহযোগিতা করেন যাতে আমি স্বাচ্ছন্দ্যে কফিনটি কাঁধে নিতে পারি। এই তিনজনের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। সর্বশেষ তিনি লেখেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কাণ্ডারি, গণতন্ত্র ও অর্থনৈতিক প্রগতির নির্মাতা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশ কাঁধে নেওয়ার এই সুযোগ আমার জীবনের সম্মানজনক ও আবেগঘন মুহূর্ত। মহান আল্লাহ তাআলা এই মহান নেত্রীকে তার অশেষ রহমতের চাদরে আবৃত করে রাখুন, আমিন। সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে তারেক রহমান।
বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আলাদা একটি বিভাগ খোলা হবে। দলটির চেয়ারম্যান তারেক রহমান একথা জানিয়েছেন। তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন ও ত্যাগ স্বীকার করেছেন, আর ২০২৪ সালে যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন, তারা একই ধারার যোদ্ধা। রোববার ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তারেক রহমান বলেন, আপনারা যখন নিজেদের কষ্ট, ব্যথা ও ত্যাগের কথা ব্যাকুলভাবে জুলে ধরছিলেন, তখন আমি এবং নজরুল ইসলাম খান সাহেব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করি যা তিনি আপনাদের সামনে তুলে ধরেছেন। বিএনপি আগে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের কল্যাণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের দেখভালের জন্য সেই মন্ত্রণালয়ের অধীন একটি আলাদা বিভাগ তৈরি করা হবে। তারেক রহমান আরও বলেন, যাকে আমরা হারিয়েছি তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু যারা পেছনে রয়ে গেছেন তাদের পরিবারের সদস্যদের সুবিধা অসুবিধা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে দেখভাল করতে হবে, কারণ আপনারাও মুক্তিযোদ্ধা, আপনারাও যোদ্ধা। তারেক রহমান বলেন, ১৯৭১ সালে এই দেশের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, আর ২০২৪ সালে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য মানুষ আবার রাজপথে নেমেছেন। স্বাধীনতা অর্জিত হয়েছিল ৭১-এ, আর সেই স্বাধীনতাকেই রক্ষা করা হয়েছে ২০২৪-এ। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, শুধু জুলাই গণ অভ্যুত্থানে ১,৪০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩,০০০ মানুষ। এর মধ্যে কয়েকশো মানুষ আছেন যাদের ১ বা ২ চোখ নষ্ট হয়ে গেছে, অনেকে স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে সেটিকে এক কথায় গণহত্যা বলা যায়। ২০২৪ সালের ১৯ অগাস্ট দেওয়া নিজের বক্তব্যের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, সেদিন তিনি বিভিন্ন শ্রেণী পেশার শহীদদের নাম উল্লেখ করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, স্কুলের ছাত্র, আইনজীবী, রাজমিস্ত্রি, দোকানের কর্মচারী, গাড়ি চালক, দিনমজুর, এমনকি ৬ বছরের শিশু রিয়াও সেই গণহত্যা থেকে রেহাই পায়নি। তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর ছিল না। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক মানুষ রাজপথে নেমে এসেছিলেন। সেদিনকার প্রতিটি ছবি তার সাক্ষ্য দেয়। তারেক রহমান বলেন, আমি বলি ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের বছর, আর ২০২৪ সাল ছিল দেশ ও জনগণের স্বাধীনতার রক্ষার আন্দোলন। এই আন্দোলনের চেতনাকে সুসংহত করতে হলে দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যারা এই স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের বিষয়ে গণতন্ত্রকামী মানুষকে সজাগ থাকতে হবে বলে জানান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কষ্ট কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়, তবে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং যে উদ্দেশ্যে তারা রাজপথে নেমেছিলেন সেই রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার বাস্তবায়নের মাধ্যমেই তাদের প্রতি দায়িত্ব পালন করা যেতে পারে। আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা যদি ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতেও এভাবেই শোকগাথা আর শোক সমাবেশ চলতে থাকবে। এনসিপির প্রার্থীরা কে কোন আসনে নির্বাচন করছেন? জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৩টি আসনে শীঘ্রই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলটি জানিয়েছে। রোববার ৮ জানুয়ারি এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে ২৭ আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। সেখানে ওই প্রার্থীদের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট চেয়েছে দলটি। চূড়ান্ত হওয়া এনসিপির প্রার্থীদের মধ্যে ঢাকা ১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর ৪ আসনে সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা ৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় ১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা ৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাওয়ারি ও নোয়াখালী ৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচন করছেন।
ঢাকা 18 আসনে আরিফুল ইসলাম আদিব, লক্ষ্মীপুর 1 আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ 6 আসনে এসএম সাইফ মুস্তাফিজ, নরসিংদী 2 আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ 4 আসনে আবদুল্লাহ আলামিন, পার্বত্য বান্দরবন আসনে এসএম সুজাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে মাওলানা আশরাফ মাহদি, চট্টগ্রাম 8 আসনে জোবাইরুল হাসান আরিফ ও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে মোহাম্মদ আতাউল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিনাজপুর 5 সংসদীয় আসনে মাহমুদ আব্দুল আহাদ, নোয়াখালী 2 আসনে সুলতান মোহাম্মদ জাকারিয়া, ঢাকা 19 আসনে দিলশানা পারুল, ঢাকা 20 আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম 2 আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ 11 আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল 3 আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা 9 আসনে জাবেদ রাসিন, গাজীপুর 2 আসনে আলী নাসের খান, মুন্সীগঞ্জ 2 আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর 3 আসনে শামীম হামিদি এবং নাটোর 3 আসনে এসএম জার্জিস কাদির শাপলা কলি প্রতীকে লড়বেন। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, 27টি আসনে এনসিপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। আরও 3টি আসনের প্রার্থী দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত হবে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন বাংলাদেশে সংবাদ সম্মেলন করে 253টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, এনসিপি সহ 10টি রাজনৈতিক দল। এই নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে এনসিপি 30 আসনে নির্বাচন করছে, যদিও তাদের 47 জন প্রার্থী মনোনয়ন শপথ জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন বেরিয়ে যাবার পর এনসিপি তাদের আসন বাড়াতে জামায়াতের সঙ্গে আলোচনাও শুরু করে।